জুলাই আন্দোলনে মারণাস্ত্রের ব্যবহার এবং হেলিকপ্টার থেকে গুলির রাজনৈতিক সিদ্ধান্ত, আদালতে বললেন সাবেক আইজিপি মামুন। মৌলিক সংস্কার না হলে স্বৈরাচার আবারও ফিরবে, সতর্ক করলেন প্রধান উপদেষ্টা। জুলাইয়ের শিক্ষা ভুলে না যাওয়ার আহ্বান। আমাদের জাতির ভেতরে এমন কিছু রয়ে গেছে যেটা যত শাস্তি দিই, যত কিছু দিই, ওটার বীজ বোধে আমাদের মধ্যে থেকে যাবে। এই বীজ থেকে আমরা কিভাবে মুক্তি পাই, এটি আজকের জানার বিষয়, আমাদের চ্যালেঞ্জের বিষয়। গণ অভ্যুত্থানে বার্ষিকী ঘিরে সারা দেশে সহিংসতার আশঙ্কা। 29 জুলাই থেকে 11 দিনের বিশেষ সতর্কতা, নিরাপত্তা জোরদার। প্রায় 146টা পয়েন্টে আমরা চেকপোস্ট বসাবো। নিরাপত্তা দিতে না পারলে সংস্কার কাজে আসবে না বললেন মির্জা ফখরুল। গুমের শিকার পরিবারে পুনর্বাসন করবে বিএনপি। তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালে একমত হলেও গঠন প্রক্রিয়া ভিন্নতা। চলতি মাসে ঐকমত্যের বিষয়গুলো চূড়ান্ত রূপ দেবে কমিশন। এবং জাতীয় নির্বাচন সামনে রেখে 31 আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা, 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন, 12 আগস্ট থেকে মনোনয়নপত্র বিতরণ। আমন্ত্রণ সংবাদ রাতে, শুনছিলেন শিরোনাম, সাথে আছি বিপাশা চক্রবর্তী। জুলাই আন্দোলন দমনে মারণাস্ত্র ব্যবহার এবং হেলিকপ্টার থেকে গুলির সিদ্ধান্ত রাজনৈতিকভাবে নেওয়া হয় বলে জানিয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। মঙ্গলবার আদালতে নিজের দেয়া জবানবন্দিতে তিনি এই তথ্য জানান। এছাড়াও তিনি জানান, আন্দোলন দমনে মারণাস্ত্র ব্যবহারে অতি উৎসাহী ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান হাবিব এবং ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার সাবেক প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ। জুলাইয়ের 36 দিনের প্রভাব কতটা গভীরে প্রথিত হয়েছে তার উপরই দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার শঙ্কা, গভীর থেকে সংস্কার না হলে দেশে ফের ফিরবে পলাতক স্বৈরাচার। তাই জুলাইয়ের শিক্ষা ভুলে না যাওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। রাজধানীর একটি হোটেলে জুলাই স্মরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আরো জানাচ্ছেন সাইফুল রিপন। রাজধানীর একটি হোটেলে জুলাই স্মরণ অনুষ্ঠান আয়োজন করে জাতিসংঘের হিউম্যান রাইটস কমিশন। এতে 24-এর গণ অভ্যুত্থানের শহীদদের স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। নির্বাচনের আগে জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করার দাবি জানান তারা। আমার ছেলের যে খুনি, সারা বিশ্ব, সারা মিডিয়া, সারা বাংলাদেশ এখনো সে কক্সবাজারে কর্মরত আছে, আমি তাকে অ্যারেস্ট করাইতে পারি নাই। We also hope and expect that the judicial process will begin before the upcoming election so that at least we can find the path to justice that can finally start. অনুষ্ঠানে ভিডিও বার্তায় জাতিসংঘের তথ্য অনুসন্ধান প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনার ভলকার টুর্ক। Bangladesh needs legal and institutional reforms, including to the security sector, so that this can never happen again. প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, জুলাইয়ের শিক্ষা দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। গভীরতম পরিবর্তন যদি না করি, দেশ স্বৈরাচারের বিরুদ্ধে আজকে আমরা কথা বলছি, আবার ঘুরে ফিরে এসে চলে আসবে এক ভঙ্গিতে না এক ভঙ্গিতে চলে আসবে। যতই আমরা আইন কানুন সামাল দিই, যতই সংস্কার করি, যে সংস্কার আমাদের দরকার সেই সংস্কার আরো গভীরের সংস্কার। এই সংস্কার গুরুত্বপূর্ণ, আমি অস্বীকার করছি না, অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আমার আবেদন হচ্ছে, আমাদের জাতির ভেতরে এমন কিছু রয়ে গেছে যেটা যত শাস্তি দিই, যত কিছু দিই, ওটার বীজ বোধে আমাদের মধ্যে থেকে যাবে। এই বীজ থেকে আমরা কিভাবে মুক্তি পাই, এটি আজকের জানার বিষয়, আমাদের চ্যালেঞ্জের বিষয়। জুলাই পুনর্জন্মের মাস উল্লেখ করে তিনি বলেন, জুলাইয়ের শিক্ষা ভুলে যাওয়ার সব পথ বন্ধ করে দিতে হবে। এখনো সুযোগ আছে,
জুলাইয়ের শিক্ষা এখনো আমাদের কাছে তাজা আছে। মাঝে মাঝে ভয় হয় এই শিক্ষা ক্ষয়ে যাবে, ভুলে যাব, আবার অতীতের মতো ভাষা রপ্ত হয়ে যাবে, আবার সেই ভাষা ব্যবহার করব, আবার সেই ব্যাখ্যা ব্যবহার করব। সেই দিকে যাতে আমাদের যেতে না হয় আর কোনোদিন, এই পথ একেবারে বন্ধ করে দেওয়া, এই পথের কোনো ঠিকানা আমরা যাব না, আমাদের নতুন পথ রচনা হবে, সেই পথের দিকে আমরা যাব, সেই আমাদের কমিটমেন্ট। জাতিসংঘ মানবাধিকার কমিশনের তথ্য অনুসন্ধান ও সুপারিশের জন্য সংস্থাটিকে ধন্যবাদও জানান প্রধান উপদেষ্টা। On behalf of the people of Bangladesh, I thank the United Nations. সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। গেল 15-16 বছরে গণতন্ত্র এবং মানুষের অধিকার ধ্বংস করে একদলীয় শাসন প্রতিষ্ঠা করা হয়েছে। তাই জনগণের প্রতিনিধিত্বমূলক সরকার এখন সময়ের দাবি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলে অপরাধীরা কেউই পার পাবে না বলে মন্তব্য করেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। আরো জানাচ্ছেন নাইম আফসান। রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন ও বিচারহীনতা সংস্কৃতি নিয়ে জাতিসংঘে প্রকাশিত তথ্য অনুসন্ধানের প্রতিবেদনের আলোকে এক স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনায় উঠে আসে জুলাই মাসের বিক্ষোভে ক্ষমতার অপব্যবহার, বিচারহীনতা ও গণতন্ত্রের সংকটের চিহ্ন। এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিভিন্ন রাজনৈতিক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। এ সময় গত 15-16 বছরে গণতন্ত্র ও মানুষের অধিকার ধ্বংস করে একদলীয় শাসন প্রতিষ্ঠা করা হয়েছে বলে মন্তব্য করে জনগণের প্রতিনিধিত্বমূলক সরকার প্রতিষ্ঠার দাবি জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরাও চাই যে অতি দ্রুত এই হত্যার বিচার হোক, সংস্কারগুলো যেগুলো খুব জরুরি দরকার সেগুলো অতি দ্রুত হোক। কিন্তু একটা জিনিস আমাদের সকলের বোধহয় মনে রাখা প্রয়োজন, জনগণের প্রতিনিধিত্ব সম্পন্ন সরকার, এটা বোধহয় খুব জরুরি দরকার। আর 2009 সালে পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে 2024 সালের জুলাই পর্যন্ত যে অপরাধ সংঘটিত হয়েছে সেই ইতিহাস যেন হারিয়ে না যায়, এই আশা ব্যক্ত রাখেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। 15.5 বছর জাতির উপরে অত্যাচারের যে স্টিম রোলার চলেছে, এর দ্বারা অনেকেই ভিক্টিমাইজড হয়েছে। জুলাইটা ছিল তার শেষ পরিণতি। শুরুটা ছিল কার্যত 2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারি। মানবতা বিরোধী অপরাধে দেশে বিদেশে যারা জড়িত সবাইকে বিচারের আয়তায় আনার দাবি জানান এনসিবি সদস্য সচিব আক্তার হোসেন। এখনো পর্যন্ত আওয়ামী লীগের মানবতা বিরোধী অপরাধের সঙ্গে যুক্ত ছিল তাদের অনেকে হয়তো দেশে বিভিন্ন জায়গায় তারা লুকিয়ে রয়েছেন, তাদেরকে গ্রেফতার করা এবং যারা বিদেশে আছেন তাদেরকে দেশে নিয়ে এসে বিচারের মুখোমুখি করার একটা পদ্ধতি সরকারকে অবশ্যই অনুসন্ধান করতে হবে। জুলাই হত্যার স্মরণে এই অনুষ্ঠান বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার নতুন দ্বার উন্মোচন করেছে। জবাবদিহিতামূলক প্রশাসন ও স্বচ্ছ বিচার ব্যবস্থা ছাড়া সুষ্ঠু বিচার সম্ভব নয়, এই বার্তাই যেন উঠে এসেছে আলোচনার প্রতিটি পরতে। ইমপ্লিমেন্ট করার জন্য নাইম আফসান, দেশ টিভি, ঢাকা। 29 জুলাই থেকে 8 অগস্ট সারা দেশে নৈরাজ্য সহিংসতার আশঙ্কা করছে পুলিশের বিশেষ শাখা এসবি। পতিত আওয়ামী লীগ নেতাকর্মীরা এমন কার্যক্রম চালাতে পারে এমন তথ্যের ভিত্তিতে বিশেষ সতর্কতা জারি করেছে গোয়েন্দা সংস্থাটি। সন্দেহভাজন যানবাহনে তল্লাশি, সাইবার পেট্রোলিং এবং গোয়েন্দা নজরদারি জোরদার সহ নানান নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে রাজধানীতে 146টি পয়েন্টে চেকপোস্ট বসানোর কথা জানিয়েছে ডিএমপি। শাহাদাত নিশাদের রিপোর্ট। টানা 15 বছর ক্ষমতা থাকার পর গেল বছর 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ সরকার। এরপর চোরাগুপ্ত নানা কার্যক্রম চালালেও প্রকাশ্য কর্মসূচি নেই তাদের। তবে গণঅভ্যুত্থানের বশবর্তী ঘিরে সহিংসতা বা হামলার পরিকল্পনা করছে দলটি, এমন তথ্য পেয়েছে গোয়েন্দারা। অন্তর্বর্তী সরকার দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করলেও দেশ বিদেশে ছদ্মবেশে নেতাকর্মীরা তৎপর বলে মনে করছেন তারা। সহিংসতার আশঙ্কায় সারা দেশে 29 জুলাই থেকে 11 দিনের বিশেষ সতর্কতা জারি করেছে আইন শৃঙ্খলা বাহিনী। যদিও আইজিপি জানান জুলাই আগস্ট ঘিরে আগে থেকে তৎপর বাহিনীগুলো। পত্রিকায় তো দেখতেই আছেন, আমরা তো এই সময়টা একটু সতর্ক, জুলাই আগস্ট পুরোটাই, তাই না? এটাই আর কি।
নিরাপত্তা নিশ্চিতে সব ইউনিটকে রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ, সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহন তল্লাশি এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার এবং সাইবার গোয়েন্দা কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছে ডিএমপি। সেই সঙ্গে বিশেষ অভিযান চালাতে বলা হয়েছে 29 জুলাই থেকে 8 আগস্ট। এছাড়া গ্রেপ্তারি পরোয়ানা তামিল, সাইবার পেট্রোলিং এবং গোয়েন্দা নজরদারি বাড়ানোরও নির্দেশনা দেওয়া হয়েছে। আমাদের এই চেকপোস্ট, মোবাইল পেট্রোল, এই ফুড পেট্রোল, ইভেন ওই যে সিটিটিসি এবং ডিবির তাদের নিজস্ব সকলের প্রোগ্রাম আছে। এর অতিরিক্ত আমরা কিছু পয়েন্টে প্রায় 146টা পয়েন্টে আমরা চেকপোস্ট বসাবো। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এমন নির্দেশনা বলে মনে করছেন অপরাধ বিশ্লেষকরা। নাশকতা ঠেকাতে সর্বোচ্চ কঠোর হওয়ার পাশাপাশি গণগ্রেপ্তার এড়ানোর পরামর্শ তাদের। গতিবিধি সন্দেহজনক এবং আইনের দৃষ্টিতে প্রশ্নবিদ্ধ, এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারলে চলমান যে অস্থিরতা বা যে অভিযোগগুলো আছে বা যে ধরনের সন্দেহজনক পরিস্থিতির সম্ভাবনা আছে সেই জায়গাগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। চলতি বছরের 12 মে এক প্রজ্ঞাপনে আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সব সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। চলমান সংস্কারে জনগণের নিরাপত্তা নিশ্চিত না হলে তা কোনো কাজে আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংস্কারকে বিএনপি ভয় পায় না উল্লেখ করে তিনি বলেন, পিআর পদ্ধতির নির্বাচন মানুষ বোঝে না, তাই মানুষ যে নিয়ম বোঝে সেই নিয়মেই নির্বাচন করতে হবে। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন। আজও কাঁদছে গুম হওয়া পিতার সন্তানরা। বাবা বেঁচে আছেন কি নেই সেই খবরটুকুই এখন শুধু তাদের জানার আগ্রহ। বাবাকে ফিরে পেতে সন্তানদের আহাজারিতে ভারী হয়ে ওঠে বনানীর কামাল আতাতুর্ক মাঠ। মঙ্গলবার সকালে বনানীর মাঠে আমরা বিএনপি পরিবার ও মায়ের ডাকের আয়োজনে অনুষ্ঠিত হয় গণতান্ত্রিক পদযাত্রায় শিশু শীর্ষক আলোচনা অনুষ্ঠান। আমি আমার বাবার হত্যার বিচার চাই এবং যারা গুম হয়েছে তাদের সকলকে ফিরে পেতে চাই। সরকারের ওপর কোনো আশা আমাদের আর নাই, আমার ব্যক্তিগত আর নাই। এখন আমরা দলের তুলে কাছে রাখতে পারি, যেহেতু আমার বাবা এই দল করেই অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যে সংস্কার জনগণের নিরাপত্তা দিতে পারে না সেই সংস্কার কোনো কাজে আসবে না। আমরা রাষ্ট্রের পরিবর্তন চাচ্ছি, কাঠামো পরিবর্তন চাচ্ছি, আমরা সংস্কার চাচ্ছি। সেই সংস্কার, সেই কাঠামো যদি আমার মানুষের সার্বিক উন্নয়নে না আসে, আমাদের এই শিশুদের ভবিষ্যৎকে নির্মাণ করতে সাহায্য না করে, তাদেরকে একটা নিরাপদ সিকিউর জীবন দিতে না পারে, তাহলে সেই সংস্কার কোনো কাজে আসবে বলে আমি মনে করি না। পরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় যোগ দিয়ে বিএনপি মহাসচিব বলেন, সংস্কার নিয়ে বিএনপি ভয় পায় না, বরং স্বাগত জানায়। আনুপাতিক হারে প্রতিনিধি আপনার পার্লামেন্টের লোয়ার হাউসে, এটা আমাদের দেশের মানুষ বোঝেই না, বোঝেই না। তারা বলে পিআর কি জিনিস ভাই? যারা এখনো ইভিএম এ ভোট দিতে পারে না, বোঝে না ঠিক মতো, যার ফলে ইভিএম এ ভোট দেয় না, তার পিআর বুঝবে কি করে? এই চিন্তা ভাবনা থেকে দূরে সরে যেতে হবে। আর লন্ডনের বৈঠকে নির্বাচনের তারিখ নিয়ে যে সিদ্ধান্ত হয়েছে সেই সময়ের মধ্যেই নির্বাচন আয়োজন করার আহ্বান জানান মির্জা ফখরুল। রাজনৈতিক চেতনা। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। দেশের সব জায়গা থেকে মুজিববাদীদের বিতাড়িত করার পাশাপাশি বিচারের আওতায় আনা হবে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার বিকেলে গাজীপুরের পথসভায় একথা বলেন তিনি। এর আগে টাঙ্গাইলের পথসভায় নাহিদ বলেন, সংখ্যালঘুদের নির্যাতনের রাজনীতি শুরু করেছে আওয়ামী লীগ। সহকর্মীদের পাঠানো তথ্য এবং ছবিতে জানাচ্ছেন শামীম হোসেন। জুলাই পদযাত্রার অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে গাজীপুরের মাওনা চৌরাস্তা এলাকায় পথসভা করে জাতীয় নাগরিক পার্টি। বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতারা। সভায় ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের যেসব সন্ত্রাসী অস্ত্র দিয়ে ছাত্র জনতাকে হত্যা করেছে শিগগিরই তাদের গ্রেপ্তার করে বিচার নিশ্চিতের আহ্বান জানান এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের অন্যতম প্রতিষ্ঠাতা মাওলানা ভাসানী, তার আদর্শে নতুন সমাজ, নতুন দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। আওয়ামী ফ্যাসিস্টদের বিচার দ্রুত করার কথাও বলেন তিনি। গাজীপুরে সন্ত্রাসীরা টহল দিচ্ছে, মহড়া দেওয়ার চেষ্টা করছে, ভয় দেখিয়ে জাতীয় নাগরিক পার্টি এবং গণঅভ্যুত্থানের শক্তিকে তারা করে দেবে। এর আগে টাঙ্গাইলের নিরালা মোড় পথসভায় নাহিদ ইসলাম বলেন, অন্য ধর্মের ওপর আঘাত করা ইসলামের শিক্ষা নয়। সংখ্যালঘুদের ওপর যারা নির্যাতন করছে তাদের উদ্দেশ্য রাজনৈতিক ফায়দা হাসিল করা। রংপুরে সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা ও ভাঙচুরের নিন্দা জানান তিনি। আমাদের ধর্ম এটাকে পারমিট করে না। আমাদের ধর্মে বলা আছে, পিতার অপরাধের জন্য পুত্রকে দায়ী করা যাবে না, পুত্রের অপরাধের জন্য পিতাকে দায়ী করা যাবে না। এই ঘটনা যারা ঘটাচ্ছে তাদের উদ্দেশ্য ধর্মীয় নয়, তাদের উদ্দেশ্য রাজনৈতিক, তাদের উদ্দেশ্য সাম্প্রদায়িক এবং তাদের উদ্দেশ্য হচ্ছে লুটপাট করা। এই রাজনীতি শুরু করেছিল আওয়ামী লীগ, সংখ্যালঘুদের জমি দখল এবং লুটপাটের রাজনীতি এবং বিচারণা করার রাজনীতি। এনসিপি নেতারা বলেন, গণ অভ্যুত্থানের শহীদদের কাঙ্ক্ষিত দেশ বিনির্মাণ না করা পর্যন্ত এনসিপির লড়াই চলবে। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালে সব দল একমত হলেও গঠন প্রক্রিয়া নিয়ে ভিন্ন মত রয়েছে রাজনৈতিক দলগুলোর। এ নিয়ে কমিশনের প্রস্তাবে জামায়াত এনসিপি একমত জানালেও আপত্তি বিএনপি সহ কয়েকটি দলের। এদিকে চলতি মাসের মধ্যে ঐকমত্য হওয়া বিষয়গুলোই চূড়ান্ত রূপ পাবে বলে জানিয়েছেন কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ, যার খসড়া 2-1 দিনের মধ্যেই দলগুলোর কাছে পৌঁছে যাবে বলে জানান তিনি। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। মঙ্গলবার সকালে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের 21তম দিনের শুরুতেই আলোচনা হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল নিয়ে সব দল একমত হলেও গঠন প্রক্রিয়া নিয়ে ভিন্নমত রয়েছে রাজনৈতিক দলগুলোর। এ নিয়ে কমিশনের সিদ্ধান্তে জামাত এনসিপি একমত পোষণ করলেও ভিন্নমত বিএনপি সহ কয়েকটি দলের। সরকারি দল 5 জনের নাম প্রস্তাব করবে, বিরোধী দল 5 জনের নাম প্রস্তাব করবে, আর তৃতীয় দল যেটি সেটিও 2 জনের নাম প্রস্তাব করবে। মোট 12 জন থেকেই কেয়ারটেকার সরকারের প্রধান কি হবেন সেটা চয়েস করা হবে। আমরা এটার উপরে ঐকমত্য পোষণ করেছি। প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, স্পিকার, ডেপুটি স্পিকার এবং তৃতীয় দলগুলোর একজন প্রতিনিধি, সাথে বিচার বিভাগের 2 জন প্রতিনিধি বাছাই কমিটির মাধ্যমে র্যাঙ্ক চয়েস ভিত্তিতে যদি প্রধান উপদেষ্টা নির্বাচন করা হয়, মনোনীত করা হয়, তাহলে এটা একটা ফলপ্রসূ সিদ্ধান্ত আমাদের কাছে আসতে পারে। আমাদের যুক্তিটা হলো যে আমরা জুডিশিয়ারিকে বাইরে রেখেই তো এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আমরা গঠন করতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে জুডিশিয়ারির যে 2 জনকে নেওয়া হবে সেখানে হয়তো তাদের একটা ইনক্লাইনেশন থাকতে পারে। সেই জন্য আমরা এই প্রেক্ষিতে মনে করি এটাও ঠিক হবে না। তত্ত্বাবধায়ক সরকার ইস্যু এই ফোরামে সমাধান করতে হবে, নইলে গভীর সংকটে পড়বে দেশ, এমনটাও মনে করেন কেউ কেউ। গণতান্ত্রিক রূপান্তর তৈরি হওয়ার আগ পর্যন্ত আমরা পার্লামেন্টের কাছে এই বিষয়গুলো ছেড়ে দিতে পারি না। তাই আমরা মনে করছি সমাধানটা এখানেই খুঁজতে হবে। আমরা ত্রয়োদশ সংশোধনে যাওয়াটা কোনো প্রয়োজন মনে করি না। আমরা মনে করি যে র্যাঙ্ক চয়েসের মধ্য দিয়ে কোনো না কোনো একজন ব্যক্তিকে, যোগ্য অভিজ্ঞ ব্যক্তিকে সেখানে খুঁজে নেওয়াটা সেখানে সম্ভব। ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, 31 জুলাইয়ের মধ্যে যেসব বিষয়ে ঐকমত্য হবে সেগুলোই চূড়ান্ত রূপ দেবে কমিশন। প্রাথমিক পর্যায়ে যে সমস্ত ঐকমত্য হয়েছে সেগুলো আমরা আশা করছি আজ বা কালের মধ্যে রাজনৈতিক দলগুলোর সাথে আমরা তাদের কাছে পৌঁছে দিতে পারব। এখন পর্যন্ত রাষ্ট্র কাঠামোর মৌলিক 20টি সংস্কারের মধ্যে 12টিতে নোট অফ ডিসেন্ট সহ ঐকমত্যে পৌঁছেছে রাজনৈতিক দলগুলো। তাইফুর রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী 10 অগস্ট খসড়া ভোটার তালিকা এবং 31 অগস্ট প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা। সেই সঙ্গে 21 অগস্ট পর্যন্ত হবে দাবি আপত্তি নিষ্পত্তি। মঙ্গলবার বিকেলে এ তথ্য জানিয়েছে নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব নাসির উদ্দিন।
জানান খসড়া ভোটার তালিকায় 44,66,000 নতুন ভোটার যুক্ত হয়েছে। দ্রুতই এই তালিকা প্রকাশ করা হবে। এছাড়া সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা 12,37,32,274 জন। আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জোর প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আগামী 9 সেপ্টেম্বর হবে বহুল প্রতীক্ষিত ডাকসু নির্বাচন। 11 অগস্ট হবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। 19 অগস্ট মনোনয়নপত্র গ্রহণের শেষ দিন আর 26 অগস্ট হবে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশের দিন। তফসিল ঘোষণা করে চিফ রিটার্নিং কর্মকর্তা জানান, এই নির্বাচন নিয়ে কোনো চাপ নেই, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন হবে। জান্নাতুল মহলার প্রতিবেদন, জানাচ্ছেন মাহবুব তামিম। অবশেষে প্রকাশিত হলো ডাকসু নির্বাচনের তারিখ। ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে মঙ্গলবার বিকালে তফসিল ঘোষণা করেন চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন। ভোট গ্রহণের তারিখ ও সময় 9 সেপ্টেম্বর 2025 মঙ্গলবার সকাল 8টা থেকে অপরাহ্ন 3টা পর্যন্ত। ভোটের ফলাফল প্রকাশ 9 সেপ্টেম্বর 2025 মঙ্গলবার ভোট গণনার পরপরই। পরিচয়পত্র ও পে স্লিপ দিয়ে যে কোনো বৈধ শিক্ষার্থী ভোট দিতে পারবেন। নির্বাচন নিয়ে কোনো প্রকার নিরাপত্তা হুমকি নেই বলেও জানান তিনি। শুধুমাত্র বৈধ ছাত্র সে ভোট দিতে পারবে যার ভর্তি আছে এবং বৈধ যে মেয়াদকাল আছে। আমরা এই পর্যন্ত কোনো ধরনের থ্রেট আমরা অনুভব করি নাই। 26 আগস্ট থেকে 8 সেপ্টেম্বর পর্যন্ত প্রার্থীরা প্রচারণা চালাতে পারবে। প্রচারণায় সাদা কালো পোস্টার, লিফলেট, হ্যান্ডবিল ব্যবহার করা যাবে। তবে পোস্টারের প্রার্থীর ছবি ব্যতীত অন্য কারো ছবি কিংবা দলীয় কোনো প্রতীক ব্যবহার করা যাবে না। 26 আগস্ট থেকে 8 সেপ্টেম্বর পর্যন্ত সবাই প্রচার করতে পারবে, কিন্তু ভোটের 24 আওয়ার্স পূর্বে সম্ভবত প্রচারণা বন্ধ থাকবে। আচরণবিধির 7 নম্বরে আছে সাদা কালো পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিল ছাপানো এবং বিলি করা যাবে। খতে আছে পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিলে কোনো প্রার্থী নিজের সাদা কালো ছবি ব্যতীত অন্য কারো ছবি বা প্রতীক ব্যবহার করতে পারবেন না। ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় উচ্ছ্বসিত ঢাবি শিক্ষার্থীরা। তফসিল ঘোষণাটা অবশ্যই এটা আমাদের জন্য অনেক বড় একটা আনন্দের জায়গা। দীর্ঘ 1 বছর অপেক্ষার পরে আজকের এই দিনের অপেক্ষায় ছিলাম। মূলত আমরা কোনো ধরনের ক্যাম্পাসে সহিংসতা বা অন্য কোনো কিছু হবে না। আমাদের যদি ক্যাম্পাসে শিক্ষার্থীদের দৃঢ় অবস্থান থাকে তো আমরা মনে করি যে সকল বিপদ আমরা মোকাবিলা করতে পারবো। আগামী 9 সেপ্টেম্বর সকাল 8টা থেকে দুপুর 3টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। মাহবুব তামিম, দেশ টিভি। গাজায় একদিনে চলছে ত্রাণ বিতরণ, অন্যদিকে গুলি করে মারা হচ্ছে মানুষ। মঙ্গলবার ভোর থেকে ইসরায়েলি হামলায় প্রাণ গেছে আরো অর্ধশতাধিক ফিলিস্তিনির। এদের মধ্যে ত্রাণ প্রার্থী অন্তত 19 জন। এ অবস্থায় উপত্যকায় যুদ্ধ এবং মানবিক বিপর্যয় থামাতে দ্বিরাষ্ট্র সমাধান প্রশ্নে রুদ্ধদ্বার বৈঠক হয় জাতিসংঘে। তবে এই বৈঠককে স্টান্টবাজি আখ্যা দিয়েছে যুক্তরাষ্ট্র। আরো জানাচ্ছেন আরবিদ আফসার। বিশাল মালবাহী বিমানে তোলা হচ্ছে একের পর এক ত্রাণ সামগ্রী। ক্ষুধার্ত মানুষদের খাবারের যোগান দিতে যুদ্ধবিধ্বস্ত গাজার উদ্দেশ্যে জর্ডানের রানওয়ে ছাড়ল বিমানটি। দৈনিক 10 ঘন্টা হামলা বন্ধের পর গাজায় বেশ জোরে সোরেই চলছে ত্রাণ বিতরণ কার্যক্রম। সোমবার উপত্যকায় বিমান থেকে ত্রাণ সামগ্রী ফেলে সংযুক্ত আরব আমিরাত ও জর্ডান। গাজায় ত্রাণ সামগ্রী বিতরণের তালিকায় যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্টস। সেই সঙ্গে ইসরায়েলকে অবিলম্বে গাজায় ভয়াবহ মানবিক পরিস্থিতি পরিত্রাণের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে যুদ্ধবিরতিতে কোনো গতি না এলে দ্বিরাষ্ট্র সমাধানের উপর জোর দিচ্ছে বিশ্ব। এই বিষয়ে সোমবার জাতিসংঘের বৈঠকে বসেছেন বিশ্বের নানা দেশের নেতারা। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ও গাজায় যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক স্বাভাবিক করবে না বলে সাফ জানান দেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান। এখানে উপস্থিত সকল রাষ্ট্রপ্রতিনিধিদের দ্বিরাষ্ট্রীয় পরিকল্পনাটি বাস্তবায়নের জন্য একটি যৌথ উদ্যোগ গ্রহণের আহ্বান জানাচ্ছি। সেই সঙ্গে গাজায় শান্তি প্রতিষ্ঠার জন্য ইসরায়েল ফিলিস্তিন দ্বিরাষ্ট্রীয় সমাধানের পেছনে জোর দিয়েছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জেন নোয়েল ব্যারট।
সম্প্রতি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে ঘোষণার জন্য ফ্রান্সকে ধন্যবাদ জানান ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ মোস্তফা। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি দ্বিরাষ্ট্র সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। ফিলিস্তিনিদের জন্য রাষ্ট্র প্রতিষ্ঠা পুরস্কার নয়, এটি তাদের একটি অধিকার। আর রাষ্ট্র প্রতিষ্ঠায় অস্বীকৃতি সারা বিশ্বের চরমপন্থীদের জন্য একটি উপহার হবে। দিন যতই যাচ্ছে গাজায় তত বেশি মানবিক বিপর্যয় নেমে আসছে। জাতিসংঘে দ্বিরাষ্ট্র সমাধানের বৈঠককে স্টানবাজি আখ্যা দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এমন পদক্ষেপ গাজায় শান্তি প্রতিষ্ঠার বদলে হামাসের আরো জঙ্গি কার্যক্রম করার পথ সুগম করবে বলে দাবি ওয়াশিংটনের। এদিকে 10 ঘন্টা হামলা বন্ধের কথা বলে নিরস্ত ফিলিস্তিনিদের উপর বর্বরতা অব্যাহত রেখেছে ইসরায়েল। সোমবার উপত্যকা জুড়ে দখলদার বাহিনীর হামলায় প্রাণ হারিয়েছে প্রায় 100 মানুষ। গাজার খান ইউনিসে ত্রাণের জন্য অপেক্ষারত ফিলিস্তিনিদের উপর গুলি চালায় তারা। আবার অনাহারের কারণে মারা গেছে কিছু শিশুও। এমন পরিস্থিতিতে ইসরায়েলের মানবাধিকার সংস্থাগুলো বলছে নেতানিয়াহু গাজায় গণহত্যা চালাচ্ছে। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।